এখন আমাকে কি কি করতে হবে? ফায়ারবেস ডাটাবেজের জন্য লোকাল ডাটাবেস এসকিউ অ্যাপ্লাইড। তো আমরা ফার্স্ট অফ অল এসকিউ অ্যাপ্লাইডটা ডিপেন্ডেন্সি অ্যাড করে দিলাম, তারপর পাথ প্রোভাইডারকে অ্যাড করে দেব। তো পাথ প্রোভাইডারের লেটেস্ট প্যাকেজ পাওয়ার জন্য আমি আবার সার্চ দিয়ে নিই। পাথ প্রোভাইডার ফ্লাটার, তারপর স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে তো না? পাথ প্রোভাইডারকে অ্যাড করে দিলাম, আমার ডিপেন্ডেন্সি অ্যাড করা কমপ্লিট। দুইটা মাত্র, এসকিউ অ্যাপ্লাইড এবং পাথ প্রোভাইডার। তারপর আমার কাজ কি? আমরা চলে যাব হচ্ছে একটা एग्जांपल একটু দেখি। তো আমাকে একটা ডাটাবেস হেল্পার ক্লাস তৈরি করতে হবে। ওই ক্লাসের মধ্যে আমার সবগুলো অপারেশন হবে। হেল্পার ক্লাসের মধ্যে আমার সবগুলা অপারেশনগুলো হবে। আর অ্যাপের ক্লাসটা আমরা আলাদা লিখবো। আমরা যেরকম বড় অ্যাপের ক্ষেত্রে ইউআই মডেল, তারপর নেটওয়ার্ক জিনিসগুলো আলাদা কাজ করি, ওইভাবে করবো আর কি। তো এখানে তেমন কিছু না, এলআইডির ভেতরে আমরা একটা নিউ প্যাকেজ নিয়ে নিলাম, নাম দিতে পারি ডিবি ডিবি হেল্পার। ডাটাবেজের মধ্যে কিন্তু মডেল ক্লাস লাগে, আমরা তৈরি করে নিব। একটা ফাইল নিয়ে নেই, ডিবি হেল্পার ডট ডাক। ঠিক আছে, কেউ রেসপন্স করেন, শুনতেছেন কিনা? কেউ তো রেসপন্স করতেছেন না। হ্যালো, কেউ রেসপন্স করেন, রেসপন্স করেন। ইব্রাহিম ভাই, জি ভাই হয়েছে। ক্লিয়ার তো না? হুম হুম। তো বলতেছ তো অনেকক্ষণ থেকে, তো বললেই তো ধরেন আমিও কনফার্ম হয়ে যাই, না? আচ্ছা, এখন আমাকে কি কি করতে হবে? ফার্স্টে আমাকে ডাটাবেজের জন্য হেল্পার ক্লাসের মধ্যে আছে, তাই না? আমাকে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে, ডাটাবেজ হেল্পার ক্লাস। ডাটাবেজ হেল্পার, আচ্ছা ডাটাবেজ হেল্পার ক্লাসের মধ্যে একটা, আপনার এটা অফ করে নেন। আচ্ছা, আমি কিছু স্ট্যাটিক জিনিস নিয়ে এখানে লিখতে হবে। ডাটাবেজের ভেতরে কি কি ইউজ করতে হবে? যেমন একটা ডাটাবেজে কি থাকে, একটা ডাটাবেজ টেবিল থাকবে অবশ্যই, ডাটাবেজের একটা নাম থাকবে এবং টেবিলের একটা নাম থাকবে। তারপর হচ্ছে এই যে দেখেন ডাটাবেজ নেম, ডাটাবেজের নাম আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, ডট ডিবি দিতে হবে ডাটাবেজ। আচ্ছা, তারপর ডাটাবেজের ভার্সন, একটা ভার্সন দিতে হবে, এটা ইন্টিজার টাইপের। তারপর টেবিলের নাম কি দিবেন, এটা সবগুলো আপনি চেক করতে পারবেন। তো ওই জিনিস, তিনটা জিনিস হচ্ছে একদম বেসিক, ওই জিনিসগুলো লাগবেই। তারপর হচ্ছে টেবিলের ভেতর যে আপনি ডাটাগুলো রাখবেন, যেমন কলাম আইডি, কলাম নেম, কলাম এজ। তার মানে আমি নাম এবং এজ রাখতেছি, আর আইডিটা দিতে হবে আপনাকে
ওইটা আমাকে অটো জেনারেট করবে এবং আমি যদি আইডিতে সার্চ দিই তখন আমি ডাটাগুলো পাবো কোন আইডিতে কোন ডাটা আছে। বুঝতে পারছেন? আপনি ধরেন নাম এবং ফোন নাম্বার নিয়ে একটা লিস্ট তৈরি করলেন, এখানে আইডি নামে একটা ফিল্ড আপনাকে রাখতে হবে। কেন রাখতে হবে? কত নম্বর ডাটা ওইটা আইডি আইডি ধরে চিনতে পারবে। মাইস্কুল ডাটাবেস বলেন বা এই ডাটাবেস একই ডাটাবেস, এখানে আমরা সবসময় আইডি ইউজ করি অটো ইনক্রিমেন্ট হিসাবে। যত ডাটা ঢুকবে আইডি গুলো অটো ইনক্রিমেন্ট হবে। তো ওইটাও লিখবো, যখন ডাটাবেস টেবিল ক্রিয়েট করবো তখন আপনি এই লেখাটা দেখলে বুঝতে পারবেন। এখন যে আমরা জিনিসটা ইউজ করছি এটা হচ্ছে ডাটাবেস হেল্পার ক্লাসের নাম প্রাইভেট কনস্ট্রাক্টর। আচ্ছা, প্রাইভেট কনস্ট্রাক্টর দেওয়া হয়েছে যখন আমরা ওই ডাটাবেসটাকে কল করব, তখন আমাকে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবে। ইনস্ট্যান্স কেন ক্রিয়েট করবে? মানে ডাটাবেসটাকে একটা ভেরিয়েবল মনে করেন ক্রিয়েট করবে, আর কিছুই না। ঠিক আছে, ডাটাবেস হেল্পার একটা ভেরিয়েবল ক্রিয়েট করবে। আচ্ছা, তারপরে কি করবে? এখন আমরা কি করছি? কোড ফর ডাটাবেস টেবিল ক্রিয়েট করছি। ঠিক আছে, তো টেবিল ক্রিয়েট করার জন্য আমাকে একটা কোড লিখতে হবে। এই কোডটুকু ডিবি এক্সিকিউট ক্রিয়েট টেবিল, তারপর আমার টেবিলের নামটাকে পাস করে দিব। তারপর আমার কলাম আইডি, এই যে আমার কলাম আইডি, আইডি এর নাম কি? ইন্টিজার প্রাইমারি কি। দেখছেন, আইডি এর জায়গায় আইডি এর টাইপ হবে ইন্টিজার, আর প্রাইমারি কি দেওয়ার কারণে ওই জিনিসটা অটোমেটিক ইনক্রিমেন্ট হবে। আইডিতে আমরা কোনো ডাটা ইনপুট করতে পারবো না। আর হচ্ছে কলাম নেম টেক্সট, ওইটা হচ্ছে ডাটা টাইপ। তারপরে নট নাল, মানে নট নাল বলতে কি এখানে নাল কোনো ভ্যালু হবে না, সবসময় আমার একটা ভ্যালু দিতে হবে। তারপর কলাম এজের জায়গায় ইন্টিজার নট নাল, একই জিনিস, ডাটা টাইপ হবে ইন্টিজার। এখন দেখেন ওই জায়গায় একটা এরর আছে, আমাকে ডাটাবেসটাকে ইম্পোর্ট করে নিতে হবে। এই যে এই ডাটাবেস কল করা মানে আমার এসকিউএলite প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিলাম, এবং ওই ডাটাবেসের ভেরিয়েবল হচ্ছে ডিবি, এবং ডিবি এক্সিকিউশন হয়েছে, কি এক্সিকিউশন হয়েছে? একটা টেবিল ক্রিয়েট হয়েছে। বুঝতে পারছেন তো কিভাবে টেবিল ক্রিয়েট করে? টেবিলটা আপনাকে একবারই ক্রিয়েট করতে হবে, আর বারবার ক্রিয়েট করতে হবে না। এতটুকু ক্লিয়ার তো? আমরা কি করছি, উপরে একটা ভেরিয়েবল, কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আমাদের টেবিলের স্ট্রাকচার এবং ডাটাবেসের নেম। আর এখানে ডাটাবেস হেল্পারের একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা হয়েছে। তারপরে ওই জায়গায় আমরা টেবিল ক্রিয়েট করার জন্য একটা ফাংশন লিখছি। এখনো কিন্তু ফাংশনটা রান করে নাই, ঠিক আছে? অন ক্রিয়েট মানে ওইটা এখনো দেখেন হাইড হয়ে আছে। এই টেবিলটা জাস্ট ফাংশনটাকে লেখা হয়েছে, এখানে কিন্তু ইউজ করা হয় নাই। এখন আমরা টেবিলে কিভাবে ডাটা ইনসার্ট করব বা ডাটা পুশ করব, যাই বলেন। এখন দেখেন কি লিখছে, ইনসার্ট, ফাংশনের নাম ইনসার্ট, তারপর ম্যাপিং করে নেওয়া হচ্ছে ডাটাবেস এওয়েট ইনস্ট্যান্ট ডাটাবেস। এই ডাটাবেস মানে আমার, আচ্ছা ওই ডাটাবেস ভেরিয়েবলটা একটা ভেরিয়েবল, ডাটাবেসের ভেরিয়েবল এখানে নেওয়া হয়েছে। আর মেইন কোড হয়েছে দেখেন এই জায়গায় db.insert, তারপর টেবিলের নাম, তারপর রটাকে পাস করে দিতে। রটা কি? আমরা যখন ইনসার্ট ফাংশনটাকে কল করব আমাদের রটা পাস করে দিব। ডাটাবেসটা কি আসলে একটু দেখি তো।
ডাটাবেস হচ্ছে এখানে একটা ভেরিয়েবল, একটা ফাংশন লিখেন এখানে বাদ পড়ছে আমাদের। এই যে স্ট্যাটিক ডাটাবেস, ওই ডাটাবেস হচ্ছে আমার প্যাকেজের ডাটাবেস। ডাটাবেসে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, তারপর ডাটাবেস অ্যাসিং, ডাটাবেস যদি নাল থাকে তাহলে ডাটাবেস রিটার্ন করবে, তারপর ইনিশিয়ালাইজ কে কল করবে। ইনিশিয়ালাইজ ডাটাবেস ইনিশিয়াল ডাটাবেসের মধ্যে আছে ডিরেক্টরি। ডিরেক্টরি আমরা এই যে পাথ প্রোভাইডার থেকে আমরা ডিরেক্টরি নিয়ে নিলাম, তারপর ডিরেক্টরি মধ্যে আমরা পাথ প্রোভাইডারকে ইম্পোর্ট করে নিব। পাথ প্রোভাইডার, তারপরে পাইতেছি না কেন। আচ্ছা, এই দুটো ফাংশনের কাজ কি একটু দেখেন। আমরা এখানে নিচে টেবিল ক্রিয়েট করছি, তাই না? তো টেবিলটা কোথায় থাকে? নরমালি টেবিলটা একটা ডাটাবেসের ভেতরে থাকে। তার মানে আগে আমাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তারপর টেবিল ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্টে চেক করব আমাদের কোনো ডাটাবেস আছে কি না। দেখেন ডাটাবেসে একটা ভেরিয়েবল নেওয়া হলো, তারপর চেক কর যে ইফ ডাটাবেস নট নাল, সে ডাটাবেসটাকে রিটার্ন করবে। যদি ডাটাবেস নট নাল মানে কিছু একটা আছে, তার মানে ডাটাবেসে কিছু একটা আছে, তখন ডাটাবেসটাকে রিটার্ন করবে। আর যদি ডাটাবেসে কি নাই মানে নাল থাকে, নট নাল কন্ডিশন দেওয়া হয়েছে, যদি নাল থাকে তখন ওই ফাংশনটাকে কল করবে। ওই ফাংশন কি? init initiate ডাটাবেস। ওই জায়গায় আইসা সে আবার নতুন করে একটা ডাটাবেস ক্রিয়েট করবে। একবারে ক্রিয়েট করবে, ফার্স্ট টাইম যদি ক্রিয়েট করে ফেলে তখন ওই কন্ডিশন কাজ করবে এবং ব্যাক করে দিবে, যে বলবে ডাটাবেস ক্রিয়েট করা আছে, সে আর ওই ফাংশনটাকে কল করবে না। আর যদি করা না থাকে তখন আবার ওই ফাংশনটাকে কল করবে, তারপর নতুন একটা ডাটাবেস ক্রিয়েট হবে। তো ফার্স্ট আমরা ভেরিয়েবল লিখলাম, তারপর ডাটাবেস চেক করব আছে কি না ক্রিয়েট করা। যদি না থাকে ডাটাবেস ক্রিয়েট করব, তারপর টেবিল ক্রিয়েট করব, তারপর টেবিলে ইনসার্ট করব। ইনসার্ট ডিলিট ওগুলা অ্যাপ থেকে করব। আর এখানে ইনিশিয়াল কাজ হচ্ছে এতটুকু, ডাটাবেস ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা। এটুকু বুঝতে পারছেন? হ্যালো। আচ্ছা, ওই ডিরেক্টরি আসলে ডার্ট আইও থেকে আসছে, এজন্য পাইতেছি না। ওটা ডার্ট আইওটাকে ইম্পোর্ট করে নিলাম। জয়েন্টটা আসছে। আচ্ছা, জয়েন্টটা একটা পাথ ডট ডার্ট থেকে আসছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা বলেন, রেসপন্স করেন, নাহলে তো বুঝবো না। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা ভাই, এই ডাটাগুলো সেভ হবে কোথায়? ডাটাগুলো সেভ হবে ফোনের ভেতরে। আমাদের ফোনের ভেতরে এই দেখেন, আমার ডাটাবেসের নাম কি, মাই ডাটাবেস ডট ডিবি নামে একটা ফাইল ক্রিয়েট হবে। বুঝতে পারছেন? মাই ডাটাবেস ডিবি নামে একটা ফাইল ক্রিয়েট হবে এবং ওই ফাইলের মধ্যে আমার ডাটাগুলো সেভ হবে। ডিবি বা এসকিউএল, ফাইলের টাইপ মেবি ডট এসকিউএল হয়, নামটা এটাই থাকবে, মাই ডাটাবেস ডট ডিবি। ওই ফাইলটা ফোনের ভেতরে থাকবে, ওই জায়গায় সেভ হবে। আর কার কোনো প্রশ্ন আছে? আমরা কিন্তু অ্যাপ থেকে ডাটা ইনসার্ট ডিলিট ওটা করে ফেলবো, আমরা শুধু ইনিশিয়ালাইজ করতে, ডাটাবেসটাকে ক্রিয়েট করতে।
ভাই আরেকবার দেখাইলে একটু ভালো হতো, যে আরেকবার তুলে দিতেন। হ্যালো। জি ভাই, আরেকবার বুঝে গেলে একটু ভালো হতো। ভাইয়া আজকে ভিডিওটা কি রেকর্ড হচ্ছে? হ্যালো। যারা নতুন ঢুকছেন আমি আবার বলি, আমরা ডাটাবেস ক্রিয়েট করতেছি, লোকাল ডাটাবেস। লোকাল ডাটাবেসের মধ্যে কিভাবে ডাটা সেভ করতে হয় এবং এটা কেন কাজে লাগে এটা আবার বলে দিই। ধরেন আমরা যদি কোনো ই কমার্স টাইপের প্রজেক্ট করি, ওই জায়গায় আমাদেরকে প্রোডাক্ট চুজ করতে হয়, প্রোডাক্ট কাট করে রাখতে হয় ডাটাবেসে, তারপর একসাথে সাবমিট করতে হয়। এই জন্য আমাকে লোকাল ডাটাবেসটাকে ইউজ করতে হয়। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা ক্লাস নিলাম, শুধু ডাটাবেস হেল্পার ক্লাস। ক্লাসের মধ্যে কিছু ভেরিয়েবল নিলাম। ফার্স্টে নিতে হবে আমাকে ডাটাবেসের নেম, ডাটাবেসের পারসন, এই দুইটা মাস্ট নিতে হবে। একটা ফার্স্টে একটা ডাটাবেস ক্রিয়েট করব, তারপর একটা টেবিল ক্রিয়েট করব। তো আমার ডাটাবেসের টেবিলের মধ্যে আমরা নরমাল ডাটাগুলো রাখি, আর ডাটাবেসের মধ্যে টেবিলগুলো রাখা হয়। এখানে আপনি একটার জায়গায় আপনি 10টা 15টা 20টা টেবিল ইউজ করেন, কোনো সমস্যা নাই। আপনি একটা একটা করে লিখতে হবে। ডাটাবেস থাকবে একটাই, টেবিল থাকবে অনেকগুলা। তো টেবিলের একটা নাম দিয়ে দিলাম, কলাম দিলাম, নেম, এই। তো আপনি যতগুলো ডাটা রাখবেন তার উপর আপনার টেবিলের স্ট্রাকচারটা ডিপেন্ড করবে আপনি কতগুলো ডাটা রাখতেছেন। তো আমরা নরমালি নেম এবং এজ রাখতেছি দুইটা ডাটা। আর আইডি হচ্ছে অটো জেনারেট হয়, ওইটা আমাকে মাস্ট বি রাখতেই হবে, না হলে পরবর্তীতে ডাটা কোয়েরি করতে ঝামেলা হয় আর কি। তো আইডিটা নিয়ে নিলাম। তো আইডি নেওয়ার পর আমরা এখানে যে কাজটা করছি, এখানে শুধু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। আচ্ছা, মেক এ সিঙ্গেলটন ক্লাস। সিঙ্গেলটন ক্লাসের মধ্যে আমরা ডাটাবেস হেল্পার প্রাইভেট কনস্ট্রাক্টর, মানে অন্য একটা ক্লাস থেকে যখন এই ক্লাসে ইউজ করবো তখন মনে করেন এটা লাগবে, আর কিছু কিছু বুঝার দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে ডাটাবেসের একটা ভেরিয়েবল নিলাম, only have a single app while single app while refers to the database। এখানে যে কাহিনীটা হচ্ছে, যখন আপনি অ্যাপটা ফার্স্ট টাইম রান করতেছেন, তখন ফার্স্ট টাইম আপনাকে যখন ডাটাবেসটাকে কল করবেন তখন ওই জিনিসটা কাজে লাগবে, পরবর্তীতে আর তেমন লাগবে না। যেমন আপনাকে ডাটাবেস একবার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ডাটাবেস যদি নাল থাকে তাহলে সে await initiate database ওই ফাংশনটাকে কল করবে। ওই ফাংশনের কাজ একটা ডাটাবেস ক্রিয়েট করা, টেবিল না, কিন্তু বারবার বলতেছি ডাটাবেস ক্রিয়েট করা। ফার্স্টে কিন্তু আপনার কোনো কিছু ক্রিয়েট করা থাকবে না। অ্যাপ রান করার পর যখন ওই কোডটাকে কল করবে তখনই ডাটাবেসটা ক্রিয়েট হবে। তো সে চেক করবে ডাটাবেস ক্রিয়েট করা আছে কিনা, না যদি ক্রিয়েট করা থাকে তখন সে রিটার্ন করে দিবে ডাটাবেস ক্রিয়েট করা আছে। আর যদি ক্রিয়েট করা থাকে না বা খালি থাকে, ডাটাবেসটা খালি পায়, তখন সে এওয়েট করবে কি, এই এই ফাংশনটাকে। এই ফাংশনের ভেতরে কি আছে দেখেন, ডিরেক্টরি, ডকুমেন্ট ডিরেক্টরি, ডিরেক্টরির মাধ্যমে সে আপনার ফোনের একটা লোকেশন কিছু অ্যাক্সেস করতেছে। তারপরে এওয়েট টিম পাথ ডকুমেন্ট ডট পাথ, মানে ডাটাবেস নেম, এই যে ডাটাবেস নাম, এই ডাটাবেস নামটাকে ইউজ করতে যে কি নামে আপনার ফোনের পাথের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করবে, ওইটা ওই জিনিসটা এখানে হ্যান্ডেলিং করা হয়েছে আর কি। তারপরে অনক্রিপ্ট, অনক্রিপ্ট, অনক্রিপ্টের মধ্যে দেখেন কি করা হয়েছে, আবার এখানে একটা টেবিল ক্রিয়েট করা হয়েছে, বুঝতে পারছি?
এটুকু কল করার পর এখানে পার্সন ইউজ করা হয়েছে, টেবিল ক্রিয়েট করা হয়েছে। এই ফাংশনটা যখনই কল হচ্ছে আমাদের কিন্তু সব ভেরিয়েবল ইউজ করা হয়ে যাচ্ছে। ডাটাবেজের নেম ইউজ করতেছি, পার্সন ইউজ করতেছি। এখানে কি কি আছে? ডাটাবেজের নাম আছে, পার্সন আছে, টেবিল আছে, আর টেবিলের আইডি কলাম তো আছে। তো এই দেখেন এই ফাংশনের মধ্যে কিন্তু সবগুলা চলে আসছে। ডাটাবেজের নাম, ডাটাবেজের পার্সন, আর কনক্রিটের মধ্যে আপনার সেম দেখেন এই টেবিলটাকে আবার ক্রিয়েট করা হয়েছে। যখনই আপনার ডাটাবেসটা ক্রিয়েট হবে সাথে সাথে টেবিলটাও ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আপনার একাধিক টেবিল থাকে আপনি সেম একইভাবে এই জায়গায় কল করে দিতে পারবেন সবগুলা টেবিল। আচ্ছা, তারপর ইনসার্ট কিন্তু এখান থেকে হবে না, ইনসার্ট করব আমরা অ্যাপ থেকে। অ্যাপে কোনো জায়গায় অ্যাকশন দিব, তখন ডাটাগুলো ইনসার্ট করতে হবে। মোটামুটি ক্লিয়ার তো এতটুকু ডাটাবেসের ফাংশনালিটি। ভাইয়া আমি তো আজকে ক্লাস মিস করছি, এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমি ফার্স্ট থেকে এখানে ঘুরে দিলাম আর কি আবার। আচ্ছা আচ্ছা, আমি এই যে মানে মানে ইসে থাইকাও আর কি নাই, ওই যে আমি একটু দূরে গেছিলাম তো আমি মিস করছি। থাক, সবাই রেড তো ডিস্টার্ব করা যাবে না, এখন রেকর্ড দেখে নিব না। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে কি লেভেল চেঞ্জ হলো যে টপিক তো হইলো মনে হয় যে এসকিউএল এ ফ্লাইটের ডাটাবেসটা নিয়ে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, নিচেগুলো দেখেন কিছু কোয়েরি দেয়া আছে আর কিছু না। আমি একটা একটা করে সবগুলোই দেখাই। ইনসার্ট আমরা করে বলছি, এগুলো নিয়ে আসি। আচ্ছা, ইনসার্ট করার পর হচ্ছে আমরা এখানে ওইটার কাজ করি। এখানে দেখেন অল কাইন্ড অফ র আর রিটার্ন এট এ লিস্ট অফ ম্যাপস where each map is a key value list column. আচ্ছা, এখানে দেখেন ফিউচার লিস্ট রিটার্ন করবে string dynamic query all raw। query all raw মানে হচ্ছে আমার ডাটাবেস টেবিলের মধ্যে যত ডাটা আছে সবগুলা প্রিন্ট করে দিবে। এটা হচ্ছে তার মেইন কোড হচ্ছে কিন্তু এই কোডটা db.query। ডাটাবেসে ভেরিয়েবল দিব db.query, কি কোয়েরি দিব? টেবিলটাকে। কোন টেবিলটাকে আমরা কোয়েরি করতেছি টেবিলটাকে পাস করে দিব, আমার সব ডাটা কোয়েরি হবে এবং আমাকে প্রিন্ট করে দেখাবে। ওইটা তো চেকদিন কাজ করবো তখন দেখতে পাবো। কোড হলো স্ট্রাকচার কোড। কোড আপনার বুঝতে গেলে আরো টাইম লাগবে, যখন আপনার তো ইয়ে করতে হয়, এডিট করতে হয় তখন বুঝে নিলে হবে। তারপর হচ্ছে এই জিনিসটা all of the methods insert, query, update, delete can also have done using raw SQL command। আচ্ছা, আরেকটা জিনিস আছে, ওই জিনিসটা কিন্তু SQLite নিজস্ব কোয়েরি, ঠিক আছে? আর আমরা যখন MySQL ইউজ করি তখন আমরা যারা ওয়েবে কাজ করছেন বা এই যে PHP MyAdmin এর মধ্যে ডাটাবেস ক্রিয়েট করছেন, আমরা কি রকম লিখতাম? সিলেক্ট, এই যে ক্রিয়েট টেবিল, এরকম একটা কোড লিখতাম না? বা সিলেক্ট কাউন্ট ফ্রম এই টেবিলের নামটা পাস করতাম। এটা হচ্ছে যদি আমরা ওইটা ভালো না লাগে বা না বুঝতে পারি, আমরা র কোয়েরি দিয়েও এই কাজটা করতে পারি। db.ro কোয়েরি দেওয়ার পর কি হয়, আপনি এখানে যেভাবে কোয়েরি লিখবেন ঠিক ওইভাবে ডাটাগুলো আপনাকে রিটার্ন করবে। আর যদি ভাইয়া এই জিনিসটাকে মাইসিকিউএল ডাটাবেসের সাথে কমিউনিকেট করতেছে নাকি? না 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 না, MySQL ডাটাবেস আলাদা। আপনি আপনার অ্যাপের মধ্যে ডাটাগুলো আসবে অনলাইন থেকে, তখন আপনি ওইখান থেকে ধরে ধরে আপনি আপনার অ্যাপের ডাটাবেসের মধ্যে পুশ করবেন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো MySQL এ যেভাবে কোড লিখেন ওইটা সেম কোড ওই জায়গায় লিখতে পারবেন। ও মানে কোয়েরি গুলো আর কি। কোয়েরিগুলা আপনি যদি র কোয়েরিটা ইউজ করেন, আর নরমালি যদি আচ্ছা কোয়েরি ইউজ করেন তখন আপনাকে টেবিলটা পাস করে দিলে টেবিলের সব ডাটাগুলো শো করবে। আর যদি ইনসার্ট আচ্ছা। ইউজ করেন, হ্যাঁ, ইনসার্ট ইউজ করলে টেবিল এবং র আপনাকে দিতে হবে, টেবিলের মধ্যে সে রটাকে পুশ করে দিবে। আচ্ছা, তারপর হ্যাঁ, একটা প্রশ্ন ছিল কি যে আমরা যেমন ভাইয়া যে কোনো ডাটা আমরা মানে যখন ওয়েবে ক্লাস করি, আমরা ডাটা যখন নাকি ডাটাবেসে ঢুকাই কোয়েরি টেরি কইরা,
আমরা দেখতে পারি যে কি কি ডাটা ঢুকছে হ্যাঁ, এটা দেখতে পারবেন। এই ওইখানে। যে কোয়েরি অল র দিলে আপনার ডাটাগুলা দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে এই যে প্রিন্ট কমান্ড দিয়ে দেখতে হবে নাকি আমরা দেখবো কোন জায়গায় এটার মানে ইয়া ডেমনস্ট্রেশনটা, মানে ডাটা সব কি সব আসছে আর সব গেছে? যেভাবে দেখতে চান দেখতে পারবেন। আপনি লিস্টে চাইলে দেখতে পারবেন, কমেন্টে চাইলে, মানে ডাটা যদি সেভ হয়ে যায়, আপনি যদি প্রিন্ট দিয়ে দেখেন যে ডাটা সেভ আছে, তাহলে ওই ডাটাগুলোকে আপনি যদি একটা গ্রুপ তৈরি করে ফেলেন, তাহলে তো আপনি ভিউ পাইতেছেন। হুম, হুম, হুম। আচ্ছা, তারপরে আপডেট করার জন্য, আপডেট কখন করব? আমরা নির্দিষ্ট একটা ডাটা আমি ভুল দিয়ে দিলাম। সাপোজ আমার নাম এবং ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসের একটা টেবিল তৈরি করলাম। নাম ঠিক আছে, ফোন নাম্বার ঠিক আছে, ইমেল অ্যাড্রেসে ভুল আছে। তখন আমাকে বলতে হবে যে আমার একটা ইমেল অ্যাড্রেস আপডেট করব। তো আপডেট করার জন্য ওর কাছে ওপরে কল দিতে হবে। এখানে দেখেন কোন টেবিল আপডেট করব, তারপর আপডেট রটা দিতে হবে এবং কলাম আইডি দিতে হবে। ওই যে আমরা আইডি নিছিলাম, কেন বুঝতে পারছেন এখন? এই যে আইডি, ধরেন আমার ডাটা ইনসার্ট আছে হচ্ছে 10 নাম্বার রতে, ঠিক আছে? 10 নাম্বার রতে যদি ইনসার্ট থাকে, তখন আমাকে বলতে হবে আমার ওই টেবিলে ডাটা আছে এবং আমার নতুন ডাটা হচ্ছে এইটা, মানে আমি আবার নতুন একটা র দিব, ফুল ডাটাই দিব, তারপর বলে দিব আমার আইডি হচ্ছে এত। তখন সে ওই আইডিতে আসবে, আইটা রটাকে আপডেট করে দিবে। এভাবে আপডেট করা হয়। ডিলিট তো ধরেন কত নাম্বার আইডি ডিলিট হবে, আইডিটা বলে দিলে সে ওই ডাটাকে ডিলিট করে দিবে। যেমন ডিলিট আইডিটাকে পাস করতে হবে ডিলিটের মধ্যে, সে কি করবে, ডাটাবেস ডিলিট কোন টেবিল, তারপর কত নাম্বার আইডি, তারপর ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল অপারেশন। কি কি করছি? ইনসার্ট করব ডাটা, তারপর ডাটা সব ডাটা শো করব, কোয়েরি করব, তারপর কোয়েরি দুইভাবে করা হয়েছে। আর রো কোয়েরি কাউন্ট, কাউন্ট হচ্ছে আমার কতগুলো ডাটা আছে, তারপরে আপডেট করা হয়েছে, তারপর ডিলিট করা হয়েছে। মোটামুটি বুঝতে পারছেন কিনা দেখেন তো এই ডাটাবেজ অপারেশন গুলো। এগুলো কিন্তু আমরা অ্যাপে ধরি নিয়ে শুধু ডাটাবেজের ফাংশন গুলা ক্রিয়েট করছি। মানে ক্রাডটা ক্রাডটা এখানে করা আছে আর হ্যাঁ কি। হ্যাঁ, অপারেশন গুলা ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখন আমরা অ্যাপে হাত দিই। সবগুলোই নিয়ে আসে, এটা দিব, সমস্যা নেই, টাইম সেভ হয়ে গেল। ডাটাবেজ চলবে। আচ্ছা, এখানে একটা ভুল আসছে দেখেন, আমার ডাটাবেজে ফাইলটা তো ডাটাবেজ ফোল্ডারের ভেতর ঢুকানো, এজন্য আমাকে ওইটা আবার দিয়ে দিলাম। এখন ঠিক আছে, ডাটাবেজ ফোল্ডার ডাটাবেজ। এখানে কিন্তু মানে সরাসরি আমরা ডাটাবেজ প্যাকেজটাকে কল করতেছি না, আমরা ডাটাবেজ হেল্পার ক্লাসটাকে কল করতেছি। আমরা যে ক্রিয়েট করছি হেল্পার ক্লাস, দেখেন এলআইডি এর ভেতরে ডাটাবেজ হেল্পার নামে একটা ক্লাস নিছি, ফোল্ডার নিছি, তারপরে হেল্পার ক্লাস নিছি, আর মেইনটা তো বাইরে আছে। আচ্ছা, এখন যদি আমরা রান করি, এই জুম থেকে তো গুগল মিট মনে হয় একটু ফাস্ট, তাই না? ইনস্ট্যান্ট দেখা যায়। অনেক বেটার ভাইয়া, অনেক বেটার এক্সপেরিয়েন্স। আর গত 2 দিন থেকে আমি টেস্ট করতেছি একটা জিনিস, মানে জুম ইউজ করলে এন্ড্রয়েড স্টুডিও নরমালি সারাদিন কাজ করে, কোনো প্রবলেম করে না। জুম ইউজ করলে দেখা যায় এন্ড্রয়েড স্টুডিও অনেক স্লো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, গুগল মিটটা ভালো ভাইয়া। আচ্ছা, আমি একটা রান দিচ্ছি, হ্যাঁ, দেখি এখানে কি কি আছে। টাইটেল আছে এসকিউ অ্যাপ্লাইড, তারপর কলামের মধ্যে কিছু বাটন নিচে ইনসার্টের জন্য, কোয়েরি করার জন্য, আর হচ্ছে আপডেট করার জন্য, হ্যাং করে। আর ওইদিকে ইনসার্ট করার জন্য কি, এখানে কিছু স্ট্যাটিক ডাটা রাখছে, ডাটাগুলোকে ইনসার্ট করছে। আর কোয়েরি করার জন্য ওই ফাংশনটা লিখছে। ওগুলো সব স্ট্যাটিক কাজ করছে, বুঝতে পারছেন? আমরা এগুলোর মধ্যে একটু আপডেট করে ওই যে টেক্সট ফিল্ড নিয়ে ডাটা ইনপুট নিব, তারপর আমরা কাজ মানে দেখাবো আর কি কিভাবে কাজ করতেছে।
আচ্ছা, তাইলে ওটা রান হোক ওইদিকে, আমরা এখানে কিছু কোড লিখি। এখানে দেখতেছেন তো, এখানে 1 2 3 4টা বাটন নিচে, শুধুমাত্র বাটন গুলাকে কল করছে আর ডাটা ইনসার্ট করছে। ইনসার্ট কি করছে, একই ডাটা বারবার ইনসার্ট করছে। এই যে ইনসার্ট ফাংশন, ইনসার্ট ফাংশনের ভেতরে এই যে বব নামে একটা নাম, তারপর 23H, এই ডাটাটাকে বারবার ইনসার্ট করছে। আমরা এখানে টেক্সট ফিল্ড নিয়ে নিই, মেন কোডটাকে রান হোক, তারপর দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে, দেখতেছেন এখানে মাত্র 4টা বাটন আছে। তো ওগুলা কল করলে কি হয় দেখেন, ইনসার্টে যখন ক্লিক করা হয়েছে, এই দেখেন ইনসার্টেড র আইডি 1, মানে 1 নাম্বার আইডি আমাদের ইনসার্ট হয়েছে। যদি কোয়েরি করি, কোয়েরি অল র ফাংশনটাকে কল করছে এবং আমার ডাটা হচ্ছে এইটা, দেখছেন, আইডি নেম এজ। আবার যদি কোয়েরি করি, একই ডাটা দেখাচ্ছে, বুঝা যায়? আবার যদি ইনসার্ট করি, তার মানে আমার ডাটা হয়ে গেল 2টা, ইনসার্টেড র আইডি 2। আবার যদি কোয়েরি করি, এখন দেখবেন 2টা ডাটা কোয়েরি হচ্ছে, তাই না? এখন যদি আমি কি করি, একটা ডাটা আপডেট করতে চাই, তো আপডেটের জন্য আমাকে দিতে হবে, সে কমেন্ট আপডেট ফাংশনের ভিতরে কমেন্ট আইডি 1টাকে সে আপডেট করবে। আপডেট করার সময় একটা নাম ইউজ করছে মেরি, তারপর ইউজ করছে 22H। আপডেটে যদি ক্লিক করি, আপডেট র 1 আপডেট হয়ে গেল। এখন যদি আবার কোয়েরি করি, দেখবেন 2টা, মানে ফার্স্টটা আপডেট হয়ে গেছে এবং সেকেন্ডটা আগের মতোই আছে। ডিলিট করার সময় কি ইউজ করছে, ডিলিট আইডি নাম্বার কত ইউজ করছে এখানে, ডিলিট ডিলিটেড 1 র র 2, মানে লাস্টের ডাটা সে ডিলিট করে ফেলছে। মানে আইডি লেখা আছে এরকম যে লাস্টের ডাটা ডিলিট হবে। কিভাবে লিখছে দেখেন, এই প্রথমে আইডিটাকে লিখছে ডাটাবেস হেল্পার র কাউন্ট, র গুলাকে কাউন্ট করছে, দেখছে সে 2টা রো আছে, 2টা রো এর মধ্যে সে 2 নাম্বারটাকে ডিলিট করে দিচ্ছে। এখন যদি 10টা থাকতো, আইডি ভ্যালু হইতো 10, মানে 10টা রো আছে, সে 10 নাম্বারটাকে ডিলিট করে দিতে হয়, সব লাস্টেরটা সবগুলো ডিলিট করবে। এখন যদি কোয়েরি করি, দেখবেন আমার ডাটা একটাই, যে কোয়েরি অল রো, আমার ডাটা একটাই। এখন যদি আবার ইনসার্ট করি, আবার যদি কোয়েরি করি, দেখবেন আমার ডাটা 2টা। ঠিক আছে, এখন আমি যদি এখান থেকে ইনসার্ট করতে চাই, কিভাবে করবো দেখেন। আমাকে কন্ট্রোলার ইউজ করতে হয়, এটা তো আর জানেন।
কন্ট্রোলার 1 কন্ট্রোলার 2 দুইটা কন্ট্রোলার নিয়ে নিলাম। তারপর টেক্সট ফিল্ডের মধ্যে কন্ট্রোলারগুলোকে পাস করে দিলাম। এখন যদি সেভ দিয়ে দেখেন আমার দুইটা টেক্সট ফিল্ড হয়ে গেছে, কিন্তু কোনো হিন্ট টিন্ট কিছু লিখি নেই, এই জন্য একদম খালি দেখাচ্ছে। এখন ধরেন আমার টেক্সট ফিল্ডের মধ্যে একটা নাম লিখি, হ্যাঁ, নাম দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম। এখন যদি ইনসার্ট করি কি হয়েছে দেখেন, র ইনসার্ট হয়ে, দেখছেন র কিন্তু একটা ইনসার্ট হয়েছে। এখন যদি আবার কোয়েরি করি দেখেন, সরি, কোয়েরি করার জন্য তো আমরা আসলে ইনসার্ট ফাংশনটাকে ডাটা দেই নেই। ইনসার্ট ফাংশনের ভেতরে কি আছে দেখেন, স্ট্যাটিক কিছু ডাটা দেয়া আছে। আমার ডাটা কোথা থেকে আসবে, টেক্সট এডিট থেকে টেক্সট আসবে, তাই তো, কন্ট্রোলার থেকে টেক্সট গুলো আসবে, আবার কি টেক্সট কন্ট্রোলার 2 থেকে টেক্সট আসবে, ঠিক আছে। আমি যদি আবার রান করি, এখন আমি ধরেন একটা নাম দিলাম, একটা এজ দিলাম, ইনসার্ট দিলাম, দেখেন 4 নম্বর একটা ইনসার্ট হয়েছে। এখন যদি আমি কোয়েরি করি, এই দেখেন আমার নাম কিন্তু ইনসার্ট হয়েছে, দেখতেছেন অপারেশন গুলা আমারই কিন্তু কোড কিছু না, একদম সিম্পল কোড। আপনাকে শুধু অপারেশন গুলা বুঝতে হবে, আর যদি একটু কমপ্লেক্স থাকে তখন আপনাকে একটু এডিট করতে হবে আর কি। এই যে কোনগুলো এডিট করতে হবে বলি, ওই ডাটাবেস যখন আপনি ক্রিয়েট করবেন, এই টেবিল ক্রিয়েট করার জন্য আপনাকে একটু কাজ বেশি করতে হবে। ধরেন আপনার ডাটা আছে কয়টা, দুইটা, আমরা ইউজ করতেছি নেম এজ। এখন যদি ডাটা বাড়ে আপনার, তাহলে এখানে কমা দিতে বাড়াতে পারবে, আর এখানে ভেরিয়েবল বাড়াতে হবে। আচ্ছা, ইনসার্ট তো ক্লিয়ার বুঝতে পারছেন আশা করি। আর কোয়েরি করার জন্য আমরা কি করছি, এই ভাই গাজী ভাই বলছিলেন যে কোয়েরি করার জন্য আমরা কিভাবে দেখতে পারবো। এখন কিন্তু বর্তমানে আমরা কোয়েরি ডাটাগুলোকে এখানে প্রিন্ট করতেছি, দেখতেছেন। জি ভাই দেখতেছি। কোয়েরি গুলাকে এনে প্রিন্ট করতেছি। আর আপডেট করার জন্য একই জিনিস। এখন যদি ধরেন আপনি আপডেট করবেন এই 1 নাম্বার ডাটা, বা 1 নাম্বার ডাটা আপডেট করবে, 1 নাম্বার ডাটা আপডেট অলরেডি করা আছে, যদি আমি ডিলিটে 3-4 বার যদি ক্লিক দিই ডিলিটের মধ্যে, এখন যদি কোয়েরি দিই মোটামুটি সব ডাটা ডিলিট হয়ে গেছে, কোয়েরিতে কোনো ডাটা নাই, ঠিক আছে। এখন যদি আমি নতুন করে ইনসার্ট করি, আমার ডাটা একটা ইনসার্ট হয়েছে, কোয়েরি দিলে সব করবে। এই হচ্ছে আমার অপারেশন গুলা। এখন আর কি দেখতে চান বলেন, আর কি প্রশ্ন আছে জানতে চান? ভাই একটু প্রশ্ন করতে চাই, মানে কনসেপচুয়াল ব্যাপারগুলো বুঝতে চাই। বলেন। এই ভাইয়া আমি আসলে মানে যেটা জানতে চাই যে আমরা তো সব সময় আমাদের মোবাইলের ইন্টারফেস থেকে বা অ্যাপ থেকে আমরা ডাটা ফেচ করাও শিখছি, আমরা পুশও করতে পারতেছি, আপডেট ডিলিট সবকিছুই করতে পারতেছি। তো ওইটা তো এটা আমার ওইটা তো হচ্ছে অনলাইনে। হ্যাঁ, আর এগুলা হচ্ছে ভাইয়া এগুলার লাভটা কি, মানে আমি যে এখানে যে কাজগুলা করতেছি এটার এইটা লাভ এইটার হচ্ছে আপনি যখন কোনো ই-কমার্স অ্যাপ ক্রিয়েট করবেন, অ্যাপ হুম, ক্রিয়েট করার পরে আপনার যখন অপারেশনে যাবেন, ই-কমার্স প্রোডাক্ট চুজ করবেন, প্রোডাক্ট চুজ করার পর ওগুলা কি করেন, মানে কার্ড করেন না, যখন হ্যাঁ 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 কার্ড করে রাখেন, ওই যে কার্ড গুলা করেন ওগুলা যে বুঝতে হবে তো অ্যাপটা, মানে কোন ডাটাগুলো আপনাকে কার্ড করে রাখছেন, ওই ডাটাগুলোকে আপনি ধরে রাখার জন্যই ওই ইয়েটা লাগে, লোকাল ডাটা সেশন সেশন মানে আমরা ওয়েবে যে সেশন ইউজ করি এটা কি সেশনের মতো নাকি? সেশনের মতো না, ক্যাচের মতো আর কি। সেশন তো হইছে ধরেন আপনি কতক্ষণ ইউজ করতেছেন এই টাইপের কিছু, তাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ক্যাচের মতো, যে দেখবেন যে কোনো ওয়েবসাইটে, ধরুন আমি দেখাই, ও, সাপোজ ক্যাশের মতো হইলে তো তার মানে তাহলে পার্মানেন্ট ডাটা না, না না, পার্মানেন্ট পার্মানেন্ট বড়টাই তাহলে। রাখতেও পারেন আপনি, কিন্তু পার্মানেন্ট রাখার দরকার নেই আর কি, আপনার অ্যাপের লোড বাড়াই এত লাভ নেই। আচ্ছা দেখেন আমি কি করছি, একটা প্রোডাক্ট চুজ করছি, কি প্রোডাক্ট আমি নিজেও জানি না। আচ্ছা, এড টু কার্ট যখন কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর একটা লগইন চাইতেছে। এই যে দেখেন
ক্লিক করার পরে ডাটাগুলা আমার কার্টে চলে গেল। অনেকে কি করে আবার একটা টেকনিক করে যে লোকাল ডাটাবেস ইউজ না করে যখনই কার্ট বাটনে ক্লিক দিয়ে তখনই ডাটাগুলা সে অনলাইনে পাঠাই দেয়। বুঝতে পারছে? তো ওয়েবে কেস নিয়ে কাজ করা বেশ ঝামেলা, এজন্য ওয়েবে অনেক সময় কি করে যখনই কাট করবেন দেখবেন আপনি পরবর্তীতে লগইন করলে কিন্তু ডাটা থাকতেছে, ডাটা কিন্তু চলে যায় না। হুম, না। ঠিক আছে না, এজন্য আমাকে আগে লগইন করতে হয়েছে। আবার ধরেন একটা ওয়েবসাইট যদি দেখি, চলে গেলাম বিটি শপে। বিটি শপে কিন্তু আমি এখনো সাইন ইন করি না। এখন যদি আমি একটা প্রোডাক্ট কাট করি, ডাটা কিন্তু কাট হবে আশা করি, হওয়ার কথা, এটা হয়। চেক আউট করতে গেলে সাধারণত সবাই চায়। এই দেখেন, এমনিতে কার্ট অর্ডার। না না, এই যে কাট হয়েছে, চেক আউট হয়েছে, দেখছেন? তো তার মানে ওই ডাটাগুলো সে লোকালে ধরে রাখছে, লোকাল ডাটাবেজে। এখন যদি আমি গুগল এটাকে কি করি, গুগল ক্রোমটাকে ক্লিয়ার করে আবার ঢুকি, দেখবেন ওই ডাটাগুলো চলে গেছে। বুঝতে পারছেন? ওটা কিন্তু অনলাইনে হয় নাই, ওটা লোকালি হচ্ছে। হ্যাঁ, মানে ওই যে সেশন স্টোরেজ মনে হয় এটা আমরা। সেশন স্টোরেজ বলা যায় না, কারণ আপনি যতক্ষণ পর্যন্ত ডাটা ডিলিট করবেন না ততদিনই থাকবে, এটা ক্যাশের মতো। আচ্ছা আচ্ছা, ক্যাশে আছে। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যে অ্যাপটাকে কি করছি, ডাটা আমার কয়টা ডাটা আছে, কোয়েরি যদি দেই আমার একটা ডাটা আছে, আরো ধরেন 2-3টা ডাটা ইনসার্ট দিয়ে নিলাম, তারপর আবার কোয়েরি দিলাম, দেখেন আমার 6টা ডাটা আছে বর্তমান। এখন যদি আমি কি করি, এর থেকে বের হয়ে যাই, আমার ডাটা কিন্তু সবই থাকবে। ঠিক আছে, যেহেতু অফলাইনে সেভ হয়েছে। তো এখন যদি বিশ্বাস না করেন আমি আবার ওপেন করে দেখাই ডাটা আছে কি না। অ্যাপের নাম কি ছিল, ফ্লাটার রেস্কিউ। তো অ্যাপের আচ্ছা কোয়েরি দিলাম, দেখেন আমার ডাটাগুলো আছে কিন্তু। আচ্ছা, কানেকশন লস হয়েছে ডিভাইস, এখানে দেখাইতেছে না। আচ্ছা, এখন যদি আমি কি করি, অ্যাপটাকে আবার ইনস্টল দিয়ে দিই। যদি কোয়েরি দিই আমার সবগুলো ডাটা কিন্তু আছে ডাটা। এখন আমি যদি ডাটাগুলোকে কেটে দেই, মনে করেন আমার ডিলিট ফাংশন নাই এবং ডাটাগুলোকে কাটতে চাই, তখন কি করে কাটবো দেখেন। আমরা যদি ওই অ্যাপসের স্টোরেজ ক্লিয়ার করে দিই, ডাটাগুলো কিন্তু চলে যাবে, দেখবেন? এই দেখেন, স্টোরেজ কিন্তু ইউজ করছে 102 এমবির মতো, ইউজার ডাটা আছে 34 এমবি, ক্যাশ আছে 1.23 এমবি। ক্যাশ ক্লিয়ার করে দিলাম। ক্যাশ ক্লিয়ার করে দেখি কি অবস্থা। ক্যাশ ক্লিয়ার করার পর আমরা যদি অ্যাপ ওপেন করে আবার কোয়েরি দিই, দেখবেন ডাটা কিন্তু আছে, ক্যাশে সেভ হয় নাই, কিন্তু সে ডাইরেক্ট স্টোরেজের মধ্যেই ডাটাগুলো সেভ রাখছে। এখন যদি আমি স্টোরেজটাকে ক্লিয়ার করে দিই, ইউজার ডাটা ক্লিয়ার স্টোরেজ, এখন দেখেন আমরা যদি আবার অ্যাপে ঢুকি, ফ্লাটার লাইট, তারপর এখন মানে ডাটাগুলো চলে যাবে আর কি, যতটা বুঝতেছেন। ঠিক আছে, আজকের ইয়তটুকু। এখন প্রশ্ন আরো থাকলে বলেন, আমি রেকর্ডিং আপাতত অফ করে দিই। তাহলে এটা কি ভাই স্টোরেজ ক্লিয়ার করলে গেল না ক্যাশ ক্লিয়ার করলে গেল ডাটাগুলা? স্টোরেজ স্টোরেজ